অ্যাফোরিজম 63-তে প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশনের যে কথা বলছেন, যে কার্বোভেজ সেই সেকেন্ডারি অ্যাকশনের একটি জীবন্ত উদাহরণ। শরীর যখন নিজে থেকে আর ফিরে আসতে পারছে না, তখনই এই ওষুধ সে ক্ষীণ স্ফুলিঙ্গটিকে আবার উস্কে দেয়। কার্বোভেজ হলো এই এই জায়গাটার ওষুধ, এই গুরুত্বপূর্ণ স্টেটের ওষুধ। আবার একটা বড় বিষয়, এই কলাপস স্টেটের রাজা কিন্তু বলা হয় কার্বোভেজকে। খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধের উৎস খুব তাৎপর্যপূর্ণ, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কার্বো ভেজিটেবলস তৈরি হয় উদ্ভিজ কাঠ কয়লা থেকে। সাধারণত বার্চ বা বীজ অথবা পপলার গাছের কাঠকে একটি বায়ুরোধী লোহার পাত্রে উচ্চ তাপে পোড়ানো হয়, কিন্তু পোড়ানো হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। এখানে মজাটা, বিষয়টা হলো এখানে গুরুত্বপূর্ণ, যাতে কাঠটি ছায়ে পরিণত না হয় কয়লা রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলে ডিস্ট্রাকটিভ ডিস্টারট্রেশন। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়াটা স্যার হ্যানিম্যান মাথাতে কিভাবে আসলো? যে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন যে প্রক্রিয়াটা, এটা কিভাবে মাথাতে আসলো স্যারের আজ থেকে 200 বছর আগে? এটা কিন্তু বিস্ময়কর ব্যাপার। একটি জীবন্ত গাছ যে সূর্যের আলো, বৃষ্টি বা ভূগর্ভস্থ পানি, বাতাস গ্রহণ করে বেঁচে ছিল, সেই গাছকে আগুন দেওয়া হলো, কিন্তু তাকে পুরোপুরি ভস্ম বা পুড়িয়ে ছাই হতে দেওয়া হলো না। অক্সিজেন বন্ধ করে রাখা হলো। সে মরলো না, সম্পূর্ণ জ্বললোও না, সে রূপান্তরিত হলো কাঠ থেকে কয়লা। এই কয়লার মধ্যে রইল সেই গাছের স্মৃতি, তার শক্তি, তার কার্বনের গভীর কালো নীরবতা। এই রূপান্তরের মধ্যে লুকিয়ে আছে কার্বোভেজের আত্মা বা মূল সত্তা। অর্ধেক জীবন অর্ধেক মৃত্যু, না পুরোপুরি বেঁচে আছে না পুরোপুরি চলে গেছে। স্যার হ্যানিম্যান অর্গাননের 105 থেকে 145 অ্যাফোরিজমে বলছেন যে এই পর্যন্ত তিনি প্রুভিং এর যে পদ্ধতি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে একটি ওষুধকে জানতে হলে তাকে সুস্থ মানুষের উপর পরীক্ষা করতে হবে, রোগীর উপরে নয়, বইয়ের পাতায় নয়, জীবন্ত সুস্থ মানব দেহে। কার্বোভেজের এই প্রুভিং হ্যানিম্যান নিজে পরিচালনা করেন। তার বিশ্বস্ত প্রভার্সা যখন এই কয়লার পোটেন্সি গ্রহণ করলেন, তখন তাদের শরীরে যা ফুটে উঠলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো একটা ব্যাপার, ঘটনা। পেটে অসহ্য গ্যাস, শরীর ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঢেকুর উঠলে একটু আরাম পাচ্ছে, মাথা ভারী, চিন্তা করতে পারছে না, সবকিছু যেন ধীর হয়ে আসছে, যেন জীবনের গতি কমে আসছে। শরীর যেন বলছে আর পারছি না। হ্যানিম্যান এই লক্ষণগুলোকে তার ক্রনিক ডিজিজ গ্রন্থে এবং ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। আবার দেখেন, অর্গাননের 143 তিনি অ্যাফোরিজম 43-তে বলছেন এই লক্ষণগুলো ওষুধের ট্রু পোর্ট্রেট, ওষুধের আসল ছবি। স্যার আপনাকে শোনা যায় না। না না, শোনা যায়, আমি শুনি। শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যায়। স্যার আপনি আচ্ছা কন্টিনিউ করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার হ্যানিম্যান বলছেন যে 143-তে বলছেন যে এই লক্ষণগুলো ওষুধের ট্রু পোর্ট্রেট, কারণ প্রুভিং এর সময় এই লক্ষণগুলো আসছিল। এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন যে কার্বন প্রকৃতির সবচেয়ে রহস্যময় মূল, তাই না? রসায়নের দৃষ্টিতে কার্বন পৃথিবীর সবচেয়ে বহুমুখী মূল। এটি একদিকে হীরা, স্বচ্ছ, দৃঢ়, অজেয়, আবার অন্যদিকে কয়লা কালো, নরম, শোষণকারী। একই মূল, দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্র। একটু গুরুত্ব দেন বিষয়টার পরে।
একই মূল কিন্তু দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্র। কার্বোভেজ হলো সেই কার্বনের কয়লা সত্তা, সে হীরার মতো উজ্জ্বল নয়, কিন্তু তার আছে হীরার চেয়ে গুরুত্বপূর্ণ একটি গুণ, শোষণ করার ক্ষমতা। কয়লা বিষ শোষণ করে, দুর্গন্ধ শোষণ করে, গ্যাস শোষণ করে, আর ওষুধ হিসেবে কার্বোভেজ ঠিক তাই করে। সে শরীরে জমে থাকা বিষ, গ্যাস, স্থবিরতা শোষণ করে নেয়। স্যার হ্যানিম্যান অর্গাননের অ্যাফোরিজম 112-এ তিনি বলছেন, ওষুধের মধ্যে যে শক্তি লুকিয়ে থাকে সেটি কেবল পটেন্টাইজেশনের মাধ্যমে জাগানো যায়। কাঠকয়লা কাঁচা অবস্থায় হয়তো শুধু শোষণ করে, ঠিক আছে শোষণ করে, কিন্তু হোমিওপ্যাথিক পোটেন্সিতে সে শুধু শোষণ করে না, সে জীবন ফিরিয়ে দেয়। এটাই পোটেন্টাইজেশনের অলৌকিক তত্ত্ব। এটাই হ্যানিম্যানের দর্শনের মূল কথা। খুবই গুরুত্বপূর্ণ যে পোটেন্টাইজেশনের আলোকিত, এটাই হলো গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে প্রত্যেকটা মেডিসিনের যে পোটেন্টাইজেশনের যে আলোকিত, এটাই খুব গুরুত্ব সহকারে স্যার হ্যানিম্যান আমাদের কাছে বলে গেছেন, এবং এটাই কিন্তু আমাদের এই দর্শনের মূল কথা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথিতে কার্বন পরিবারের 3 জন সদস্য আছে, 3টি কার্বন একটি পরিবার। তার ভিতরে কার্বো ভেজিটেবলস, উদ্ভিদ কাঠকয়লা, সে সবচেয়ে ব্যাপক, সবচেয়ে গভীর, তার ক্রিয়া শিরাতন্ত্রে, পরিপাকতন্ত্রে, শ্বাসক্রিয়ায়। কার্বোভেজের রোগী সব হারিয়ে শেষ নিঃশ্বাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কার্বো অ্যানিমেলস, পশু কয়লা, সে আরো বেশি সিফিলিটিক, সে আরো বেশি ধীর ও গভীর, তার রোগী বৃদ্ধ, ক্ষয়প্রাপ্ত, ক্যান্সারের দিকে ধাবিত হয়। আবার দেখেন গ্রাফাইটিস, কার্বন ও আয়রনের মিশ্রণ, সে স্থূলকায়, ঠান্ডা, চামড়ার রোগ প্রবণ, চর্মরোগ প্রবণ, আবেগ প্রবণ। 3 জনে কিন্তু কার্বনের সন্তান, একই পরিবারের সদস্য, কিন্তু তাদের ব্যক্তিত্ব আলাদা, পার্সোনালিটি আলাদা। কার্বোভেজের মধ্যে আছে সেই বিশেষ গুণ, সে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। তাই তাকে বলা হয় কর্কোরাস রিভাইভার, মৃত সঞ্জীবিনী। অর্গাননের অ্যাফোরিজম 2-এ স্যার হ্যানিম্যান বলছেন, সর্বোচ্চ আদর্শ হলো দ্রুত, মৃদু এবং স্থায়ীভাবে সুস্থ করা। কার্বোভেজ এই 3টি বৈশিষ্ট্য ধারণ করে, তবে সে কাজ করে সবচেয়ে কঠিন ক্রিটিক্যাল সিচুয়েশনে, পরিস্থিতিতে কাজ করে। সবচেয়ে অন্ধকার মুহূর্তে সে কাজ করে, সে আলো দেখায়। একটি গাছ পুড়ে কয়লা হলো, সেই কয়লা পোটেন্সিতে রূপান্তরিত হলো, আর সে পোটেন্সি এসে বসলো একজন মৃতপ্রায় রোগীর জিভের নিচে। এই যাত্রাটি গাছ থেকে কয়লা, কয়লা থেকে ওষুধ, ওষুধ থেকে জীবন, এটি শুধু রসায়ন নয়, এটি একটি দর্শন, হ্যানিম্যানের দর্শন, প্রকৃতির দর্শন। আমাদের দর্শনটা বুঝতে হবে। আমরা যদি কার্বোভেজের ডক্ট্রিন অফ সিগনেচারের কথা বলি, তার আগে আমার একটু বলা দরকার যে সিগনেচারটা আসলে কি। প্রকৃতি কখনো নীরব নয়, সে সবসময় কথা বলে। তার ভাষা হলো রূপ, রং, গন্ধ, গঠন এবং আচরণ। মধ্যযুগীয় চিকিৎসা দর্শনে প্যারাসেলাসাস বলেছিলেন যে নেচার মার্কস ইচ গ্রোথ অ্যাকর্ডিং টু ইটস কিউরেটিভ বেনিফিট। অর্থাৎ প্রকৃতি প্রতিটি জিনিসের গায়ে তার ঔষধি গুণের চিহ্ন এঁকে দেয়। এই চিহ্ন পড়তে পারাই হলো ডক্ট্রিন অফ সিগনেচার। হলুদ ফুল যকৃত রোগে, আখরোটের শ্বাস মস্তিষ্কের মতো দেখতে মাথার রোগে, লাল রঙের গাছ রক্তের রোগে। প্রকৃতির এই যে প্রকৃতির ডাক্তারি করে তার নিজের ভাষায়। কিন্তু কার্বোভেজ এই সিগনেচার পড়তে হলে আপনাকে আরো গভীরে যেতে হবে, কারণ এর সিগনেচার শুধু রূপে নেই, প্রক্রিয়ায় আছে, রূপান্তরে আছে, অস্তিত্বের দ্বন্দ্বে আছে। আমরা যদি প্রথম সিগনেচারের কথা বলি, আগুনে পোড়া তবু মরেনি। কাঠকয়লার তৈরি প্রক্রিয়াটা একবার মনে করুন। একটি জীবন্ত
গাছকে নামা হলো, তাকে আগুন দেওয়া হলো, কিন্তু অক্সিজেনের বন্ধ করে রাখা হলো। কারণ অক্সিজেন থাকলে সে তো সম্পূর্ণ জ্বলে ছাই হয়ে যেত। অক্সিজেন না থাকায় সে জ্বললো না, সম্পূর্ণ মরলও না, কে রূপান্তরিত হলো। কাঠ থেকে হলো কয়লা, কাঠ থেকে হলো কালো কয়লা, ভারী নিঃশব্দ কয়লা। এবার ভাবুন যে কার্বোভেজের রুগীকে একবার একটু ভেবে দেখেন, এর সঙ্গে মিলে যদি আমরা, সে একসময় জীবন্ত ছিল, সতেজ ছিল, প্রফুল্ল ছিল, স্বাস্থ্যবান ছিল, তরতাজা ছিল। তারপর কি হলো? রোগ এলো, দীর্ঘ রোগ, ভুল চিকিৎসা, শরীরের উপর বারবার আঘাত। সে সম্পূর্ণ মরেনি, কিন্তু আগের সে আর কিন্তু অবস্থায় ফিরে যেতে পারেনি। সে এখন অর্ধেক জীবন অর্ধেক মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। শরীর ঠান্ডা, নারী ক্ষীণ, শ্বাস অগভীর, কিন্তু চোখে এখনো একটু আলো আছে। কাঠকয়লার এই না পুরোপুরি জীবিত, না পুরোপুরি মৃত অবস্থাটাই হলো কার্বোভেজ রোগীদের সবচেয়ে সত্যিকারের ছবি, রিয়েল পিকচার। প্রকৃতি এখানে সরাসরি বলে দিয়েছে যে এই ওষুধ তাদের জন্য যারা জীবন ও মৃত্যুর মাঝের সীমারেখা দাঁড়িয়ে আছে। এটি কার্বোভেজের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সিগনেচার। আমরা যদি দ্বিতীয় সিগনেচারের কথা বলি, কালো রং, স্থবির রক্ত, কয়লার রং কালো। আমাদের কয়লার রং কালো। এই কালো রং শুধু রং নয়, কিন্তু এটি একটি বার্তা, একটা মেসেজ বলতে পারেন। হোমিওপ্যাথি দর্শনে এবং প্রাচীন চিকিৎসা শাস্ত্রে কালো রং সবসময় শিরার রক্ত, স্থবিরতা এবং অক্সিজেনের অভাবের প্রতীক। ধমনীর রক্ত উজ্জ্বল লাল, অক্সিজেনে ভরপুর, প্রাণবন্ত। শিরার রক্ত কালচে, অক্সিজেন ব্যাহত হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছে। কার্বোভেজের রোগীর শরীরে ঠিক এটাই ঘটে, এটাই ঘটে। তার শিরাতন্ত্র দুর্বল, রক্ত সঠিকভাবে সঞ্চালিত হচ্ছে না, রক্ত জমে যাচ্ছে, স্থবির হচ্ছে, কালচে হচ্ছে। তার ঠোঁট নীলাভ, নখ বেগুনি, মুখ মলিন। এই ভেনাস স্টেট বা শিরার স্থবিরতা কার্বোভেজের কেন্দ্রীয় রোগী চিত্র। খুবই গুরুত্বপূর্ণ, এটা কেন্দ্রীয় রোগী চিত্র, এটা পোর্ট্রেট। কয়লার কালো রং প্রকৃতি এঁকে দিয়েছে একটাই কারণে, যাতে আমরা বুঝতে পারি এই ওষুধ সেই কালচে অক্সিজেনহীন স্থবির শরীরের জন্য। আমরা যদি তৃতীয় সিগনেচারের কথা বলি, শোষণ শক্তি কয়লার সবচেয়ে বিখ্যাত গুণ, শোষণ করার যে ক্ষমতা, অ্যাবজর্পশন। অ্যাক্টিভেটেড চারকোলের বা এই সক্রিয় কয়লা আজও কিন্তু বিষক্রিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়, কারণ সে বিষকে নিজের মধ্যে টেনে নেয়, গ্যাস শোষণ করে, দুর্গন্ধ শোষণ করে, ক্ষতিকর পদার্থ শোষণ করে। এবার ভাবুন যে কার্বোভেজের রোগী শরীরে কি জমে আছে? গ্যাস জমে আছে পেটে, অসহ্য, ঢোলের মতো ফুলে আছে পেট, বিষাক্ত পদার্থ জমে আছে টিস্যুতে, পুরনো ক্ষত সারছে না, পচন ধরেছে, স্থবির রক্ত জমে আছে শিরায়। শরীর যেন একটি বদ্ধ জলাশয় হয়ে গেছে, যেখানে প্রবাহ নেই, বিনিময় নেই, নতুন কিছু আসছে না, পুরনো কিছু বেরিয়ে যাচ্ছে না। কয়লার এই যে শোষণ শক্তি প্রকৃতি দিয়েছে ঠিকই, এই কারণে যাতে এই ওষুধ সে জমে থাকা গ্যাস, বিষ, স্থবিরতাকে টেনে নিয়ে শরীরকে আবার প্রবাহমান করতে পারে। এটি কার্বোভেজের তৃতীয় সিগনেচার, শোষণ করা, মুক্ত করা। আমরা যদি চতুর্থ সিগনেচারের কথা বলি, অক্সিজেনের অনুপস্থিতিতে জন্ম এই সিগনেচারটি সবচেয়ে গভীর, সবচেয়ে কাব্যিক। কয়লা তৈরি হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। যদি অক্সিজেন থাকতো, কাঠ জ্বলে ছাই হতো। অক্সিজেন না থাকায় সে টিকে রইল, কিন্তু রূপ পাল্টে গেল। সে এখন এমন একটি সত্তা যে অক্সিজেনের অভাব জন্মেছে, যে অক্সিজেনের অভাবে জন্মেছে। কার্বোভেজের রোগীর সবচেয়ে কেন্দ্রীয় লক্ষণ কি? এয়ার হাঙ্গার, বাতাসের ক্ষুধা, বায়ুর ক্ষুধা। আমরা কার্বোভেজের রোগীতে সেটাই পাই, যে অক্সিজেনের এত তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে। সে ক্রমাগত বাতাস চায়, ফ্যানের বাতাস চায়, জানালা খোলা চায়, শ্বাস নিতে পারছে না, বুক চাপ লাগছে, মনে হচ্ছে বাতাস যেন শেষ হয়ে যাচ্ছে। এই ওষুধটি নিজেই জন্মেছে অক্সিজেনের অভাবে, তাই সে সবচেয়ে ভালো বুঝে অক্সিজেনের অভাব কেমন লাগে। একটা কার্বোভেজের রোগীকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তার কি পরিমাণ কষ্ট হয় অক্সিজেনের অভাবের কারণে। প্রকৃতি
এখানে এক অসাধারণ সিগনেচার রেখেছে যে অক্সিজেনহীনতার মধ্যে জন্মেছে সেই সারাতে পারবে অক্সিজেনহীনতার যন্ত্রণা। কি বিশাল ব্যাপার। আমরা যদি পঞ্চম সিগনেচারের কথা বলি, আগুন ধারণ করে তবু ঠান্ডা কয়লার একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সে নিজে আগুনের মধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে আগুনের স্মৃতি আছে, তাপের সম্ভাবনা আছে, কিন্তু বাইর থেকে সে ঠান্ডা এবং কালো। একটু ফু দিলে, একটু আলো দিলে সে আবার জ্বলে ওঠে। আপনারা খেয়াল করবেন যে কাঠ যারা চুলোতে রান্না করে, কাঠে রান্না করে, সেই চুলোটা বন্ধ হয়ে গেলে, হয়তো আপনি সকালে রান্না করেছেন, দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, তারপরে যদি ওখানে দেখেন একটু বাতাস দেন, ফু দেন, তাহলে দেখবেন যে কয়লা কিন্তু আবার জ্বলে উঠছে। বিষয়টা কিন্তু এইরকম। কার্বোভেজের রোগীর কথা মনে করুন, তার শরীরের বাইরে ঠান্ডা, হাত বরফের মতো, পা ঠান্ডা, মুখ ঠান্ডা, কিন্তু ভেতরের পেটে জ্বালা পোড়া, বুক জ্বালা, মাথায় গরম, বাইরে ঠান্ডা, ভেতরে আগুন। এই দ্বৈতটাই কার্বোভেজের সবচেয়ে বিস্ময়কর লক্ষণ। এবং ঠিক যেমন একটু ফু দিলেই কয়লা আবার জ্বলে ওঠে, তেমনি ঠিক পোটেন্সিতে কার্বোভেজ দিলে সেই মৃতপ্রায় রোগী আবার জেগে ওঠে। প্রকৃতি এখানে বলছে যে ভেতরে আগুন এখনো আছে, শুধু দরকার একটু ফুয়ের। আর এই ফুটা আমাদের হোমিওপ্যাথদের করতে হয়। আমি যদি ষষ্ঠ সিগনেচারের কথা বলি, সেখানে দেখেন বিঘটন ও পচন রোধ কয়লা, মানে পচন রোধটা হাজার বছর ধরে কিন্তু মাটির নিচে করে থাকে, কিন্তু এই কয়লার ব্যাপারটা, বিঘটনটা দেখেন এখানে পচে না, নষ্ট হয় না, কারণ সে নিজেই বিঘটনের শেষ পর্যায়ের ফসল। আর সে বিশেষ করে আর যে জিনিস ইতিমধ্যে বিঘটন হয়ে গেছে, তাকে আর বিঘটন স্পর্শ করতে পারে না। এটা প্রকৃতির নিয়ম নাই, এটা বিধান না প্রকৃতির। কারণ যে নিজেই বিঘটন আগেই হয়ে গেছে, তাকে আবার নতুন ভাবে বিঘটন কিভাবে করবে, তাকে পচাবে কিভাবে? এই সিগনেচার কার্বোভেজের ক্লিনিক্যাল চিত্র খুব স্পষ্ট হয়ে ওঠে আমাদের কাছে। এই ওষুধ কাজ করে সেই রোগীর জন্য যার শরীরে পচন শুরু হয়েছে, গ্যাংগ্রিন হচ্ছে, ক্ষত সারছে না, টিস্যু মরে যাচ্ছে, নীলাভ হয়ে পড়ছে, শরীরের বিঘটন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর কয়লা সে নিজে বিঘটনের বাইরে, সে এসে কি করছে, সে পচনকে থামিয়ে দেয়। প্রকৃতির ভাষায় যে নিজে পচে না, সে পারে পচন থামাতে। আমি আপনাদের আলোচনা করব, এই দেখাবো রোগীদের চিত্রটা একটু গ্যাংগ্রিনের। আমরা যদি সপ্তম সিগনেচারের কথা বলি, সেখানে দেখেন যে নীরব, ভারী, গভীর কয়লা কথা বলে না, কিন্তু সে ভারী, নিঃশব্দ, অন্ধকার। তার মধ্যে কোনো চকচকে ভাব নেই, কোনো হালকাপনা নেই, সে গভীর এবং ধীর। কার্বোভেজের রোগীও কিন্তু ঠিক তাই। সে মানসিকভাবে ধীর, অলস, উদাসীন, কিন্তু চিন্তা করতে পারে না, কথা বলতে চান না, শুয়ে থাকতে চান শুধু। জীবনের প্রতি তার আগ্রহ কমে গেছে, কোনো কিছুতে উত্তেজনা নেই, আনন্দ নেই। সে যেন কয়লার মতোই নিঃশব্দে তার ভেতরের জগতে ডুবে আছে। কয়লার এই ভারী, নিঃশব্দ, গভীর চরিত্র প্রকৃতি এঁকে দিয়েছে আমাদের, যাতে আমরা বুঝতে পারি এই ওষুধ সেই মানুষের জন্য যার জীবনের গতি থেমে গেছে, যার মন ভারী হয়ে নিচে নেমে গেছে। আমরা যদি অষ্টম সিগনেচারের কথা বলি, সে কিন্তু জ্বালানি, সে শক্তি। কয়লার সবচেয়ে মৌলিক কাজ কি? জ্বালানি। সে পুড়ে শক্তি দেয়। শিল্প বিপ্লব কয়লার শক্তিতে হয়েছে, রেলগাড়ি কয়লা শক্তিতে চলছে। কয়লা হলো সঞ্চিত শক্তির ভান্ডার। লক্ষ বছরের সূর্যালোক আর গাছের প্রাণ শক্তি একত্রিত হয়ে কয়লার মধ্যে ঘুমিয়ে আছে। কার্বোভেজ যখন একজন মৃতপ্রায় রোগীকে দেওয়া হয়, সে ঠিক এই কাজটাই করে। সে শরীরের সঞ্চিত কিন্তু নিদ্রিত শক্তিকে জাগিয়ে তোলে। ভাইটাল ফোর্সের যে অবশিষ্ট অংশটুকু আছে, সেটাকে সে উস্কে দেয়। রোগী আবার শ্বাস নেয়, আবার নাড়ি স্পন্দিত হয়, আবার শরীর উষ্ণতা ফিরে পায়। এই জন্য তাকে বলা হয় কর্পোরাস রিভাইভার, কারণ সে নিজে শক্তির ভান্ডার এবং সেই শক্তি দান করতে পারে যে শেষ হয়ে গেছে তাকে। এবার দেখেন
কার্বোভেজের যে কনস্টিটিউশন রয়েছে সেটা একবার ভাবেন, সেই বিষয়টা কি অদ্ভুত, কি মজাদার। কেন মজাদার বলছি, সেটা হলো যে কনস্টিটিউশন শুধু শরীরের গড়ন কিন্তু নয়, এটি একজন মানুষকে সামগ্রিক পরিচয়, তার শরীর, তার মন, তার অনুভূতি, তার ইতিহাস, তার দুর্বলতা, তার শক্তি, এটাকে প্রকাশ করে, তাই না? এটা তো কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি? অর্গাননের অ্যাফোরিজম 83-তে হ্যানিম্যান বলছেন, রোগীকে বোঝার জন্য তার সমগ্র তাকে দেখতে হবে, শুধু রোগ দেখলে হবে না, মানুষটাকে দেখতে হবে। কি চমৎকার কথা! কার্বোভেজের কনস্টিটিউশন বোঝার জন্য আপনাকে একটি ছবি মাথায় রাখতে হবে। একজন মানুষ যে একসময় পূর্ণ জীবন যাপন করেছেন, হয়তো কর্মঠ ছিলেন, হয়তো সংসারী ছিলেন, হয়তো হাসি খুশি ছিলেন, তারপর ধীরে ধীরে একটি দীর্ঘ রোগ, একটি বড় ধাক্কা, একটি অস্ত্রোপচার বা বা বারবার অ্যান্টিবায়োটিক বা শুধুই বার্ধক্য তাকে ভিতর থেকে ফাঁকা করে দিয়েছে। এখন সে বেঁচে আছেন কিন্তু বেঁচে থাকা টের পাচ্ছেন না। শরীর চড়ছে কিন্তু প্রাণ যেন কোথাও সরে গেছে। এই মানুষটি কিন্তু কার্বোভেজ। এটাই কার্বোভেজ। কার্বোভেজের রোগী দুই ধরনের হন এবং এই দুইজনের একই গল্প কিন্তু দুটি অধ্যায় আলাদা, দুটি আলাদা চিত্র। প্রথম যে চিত্রটা বা প্রথম ধরনটা কি রকম, এটা হলো স্থূলকায়, শিথিল, ভারী। এই রোগী দেখতে মোটা, কিন্তু তার মোটা হওয়া ক্যালকেরিয়া কার্বের মতো শক্তপোক্ত নয়। তার শরীর যেন ফুলে আছে কিন্তু ভিতরে ফাঁকা। চামড়া শিথিল, পেশি নরম, কোনো টান নেই। পেটটি বিশেষভাবে বড়, গ্যাসে ভরা, ঢোলের মতন। এই স্থূলতা শক্তির শুধু স্থূলতা নয়, এই স্থবিরতা স্থূলতা। রক্ত সঞ্চালন ধীর ধীর, বিপাক প্রক্রিয়া মন্থর, সবকিছু যেন জমে আছে। এটা হলো প্রথম চিত্র, প্রথম ধরন। দ্বিতীয় ধরন আমরা পাই শীর্ণ, বিবর্ণ, ক্লান্ত। দীর্ঘ রোগ ভোগের পর এই একই মানুষ রোগা হয়ে গেছে, কিন্তু রোগ হওয়াটা ফসফরাসের মতো সূক্ষ্ম সৌন্দর্য নয় বা নেট্রামিয়রের মতো দৃঢ় কৃশতা নয়। এই রোগ হওয়াটা ক্ষয় রোগের মতন হওয়া। ক্ষয় রোগ যেমন হয় ওই রকম রোগ হওয়া, ক্ষয় রোগ হওয়া। শরীর খেয়ে নিচ্ছে নিজেকে, পেশি গলে যাচ্ছে, চামড়া ঝুলে পড়ছে, হাড় বেরিয়ে আসছে। দুটো ধরনেই একটি জিনিস কমন, শরীর তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আমাদের ত্বক শরীরের সবচেয়ে সৎ অঙ্গ, কিন্তু সে মিথ্যা বলে না। আমাদের শরীরে যে চামড়া রয়েছে সে মিথ্যা বলে না। কার্বোভেজের রোগীর ত্বক যা বলে তা অত্যন্ত স্পষ্ট। রং ফ্যাকাশে থেকে নীলাভ। সুস্থ মানুষের ত্বকে গোলাপি আভা থাকে, কারণ ধমনীর লাল রক্ত টিস্যুতে পৌঁছাচ্ছে, তবে তো গোলাপি হবে। কিন্তু কার্বোভেজে তো সেটা হয় না। কার্বোভেজের রোগীর ত্বকে সেই গোলাপি আভা নেই। তার ত্বক ফ্যাকাশে, মলিন, কখনো কখনো নীলাভ। বিশেষত ঠোঁট, নখের কিনারা, কানের লতি, এগুলো নীলচে বেগুনি রং ধারণ করে। এটি সাইনোসিস, শিরা স্থবিরত রক্তের রং। চামড়া দিয়ে দেখা যায় এই জিনিসটা। স্পর্শ ঠান্ডা ও আঠালো। রোগী হাত ধরলে আপনার অবাক হয়ে যাবেন। এই রোগীর হাত ধরলে আপনি চমকে উঠবেন। হাত ঠান্ডা, কিন্তু শুধু ঠান্ডা নয়, সাথে আঠালো ঘাম আছে। এই ঘাম কার্বোভেজের একটি বিশেষ সিগনেচার। এটি পরিশ্রমের ঘাম নয়, ভয়ের ঘাম নয়, এটি শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার ঘাম। শরীর আর তাপ ধরে রাখতে পারছে না, তাই ঠান্ডা ঘাম ঝরছে। ক্ষত সারে না, পচে যাচ্ছে। কার্বোভেজের রোগীর শরীরে কোনো ক্ষত হলে সে সহজে সারে। ক্ষতের কিনারা নীলাভ হয়, পচন শুরু হয়, গন্ধ বের হয়, গ্যাংগ্রিনের প্রবণতা স্পষ্ট এদের মধ্যে। এমনকি পোকামাকড়ের কামড়ও বড় ঘায়ে পরিণত হতে পারে। শরীরে যে হিলিং মেকানিজম এতটাই দুর্বল যে সে নিজেকে মেরামত করার শক্তি হারিয়ে ফেলেছে। শিরা ফুলে ওঠা, পায়ে, পেটে, হাতে শিরাগুলো স্পষ্ট দেখা যায়, ফুলে উঠেছে।
ভেরিকোজ ভেন এই রোগীর একটি স্বাভাবিক চিত্র। শিরার দেয়ালে দুর্বল হয়ে গেছে, রক্ত পিছিয়ে আসছে না জমে থাকছে। আবার দেখেন দ্য প্যারাডক্স অফ টেম্পারেচার, এখানে কার্বোভেজের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে অনন্য একটা বিষয় আছে। এই রোগী চিলি অর্থাৎ ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা বাতাসে কষ্ট পান, শীতকালে বেশি অসুস্থ হন, গরম পোশাক পরতে চান, কিন্তু একই সময় তিনি বাতাস চান, ফ্যান চান, জানালা খোলা চান, কেউ হাত পাখা দিয়ে বাতাস করুক চান। শ্বাস নিতে আবার দেখেন যে গরম শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বাতাস না পেলে মনে হচ্ছে যে মরে যাবেন, এরকম একটা অবস্থা তৈরি হয় কার্বোভেজ রোগীদের। এই দ্বৈতটাতেই বোঝা দরকার যে এই দ্বৈত যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের খুব বোঝা দরকার। তিনি ঠান্ডা চাইছেন না, তিনি অক্সিজেন চাইছেন। বাতাসের ঠান্ডাটা তার কাছে মুখ্য নয়, বাতাসের প্রাণ শক্তি তার কাছে দরকার, তার দরকার। এই এয়ার হাঙ্গার এতটাই তীব্র যে ঠান্ডা সহ্য না হলেও তিনি বাতাস না পেলে থাকতে পারেন না। আরেকটি বৈপরীত্য হলো যে বাইরে ঠান্ডা, ভেতরে জ্বালা। হাত পা বরফের মতো ঠান্ডা, কিন্তু পেটে জ্বালা পোড়া, বুক জ্বলছে, বুক জ্বলছে। মাথার গরম অনুভূতি, শরীরের ভিতরে যে আগুন ছিল সে বাইরে আসতে পারছে না। পেরিফেরাল সার্কুলেশন এতটাই দুর্বল যে তাপ প্রান্তে পৌঁছাচ্ছে না পর্যন্ত তার। তাই বাইরে ঠান্ডা, ভেতরে জ্বালা, এই বৈপরীত্যটি হলো কার্বোভেজের এক অনন্য, সবথেকে চিলি ওষুধ এখান থেকে কিন্তু আলাদা করে, মানে অন্য সব চিলি ওষুধগুলো রয়েছে এখান থেকে এটা আলাদা হয়ে যায় কার্বোভেজটা। আবার দেখেন যে শ্বাস প্রশ্বাস নেওয়া তো জীবনের একটা মৌলিক কাজ, তাই না? আমরা সচেতন ভাবে শ্বাস নিই না, মানে শ্বাস অটোমেটিক্যালি হয়, শরীর নিজে নেয়। কিন্তু যখন শ্বাস নিতে কষ্ট হয় তখন সে মৌলিকতম কাজটি কিন্তু কঠিন হয়ে পড়ে। কার্বোভেজের রোগীর শ্বাসের সমস্যাটি বুঝতে হলে তার শিরা স্থবিরতার কথা মনে রাখতে হবে। যে ফুসফুসের শিরায় রক্ত জমে যাচ্ছে, তার রক্ত জমে আছে, ফুসফুস সঠিকভাবে প্রসারিত হতে পারছে না, গ্যাস পেটে জমে আছে, ডায়াফ্রামের উপরে ঠেলে উঠছে, ফুসফুসের জায়গা কমে গেছে, ফলে শ্বাস অগভীর। এই গভীর শ্বাস নিতে পারে না কার্বোভেজের রোগীরা, বুক ব্যথা করে, চাপ লাগে, তাই অল্প অল্প শ্বাস নেয়, কিন্তু সেই অল্প শ্বাসে শরীর চাহিদা পূরণ হয় না। সামান্য পরিশ্রমে হাঁপিয়ে পড়েন, সিঁড়ি দিয়ে উঠলে হাঁপান, একটু দ্রুত হাঁটলে থামতে হয়, কথা বলতে শ্বাস ধরে আসে তার। তারপরে দেখবেন যে এটা রাতে বাড়ে, রাতে শুলে শ্বাসকষ্ট বাড়ে, বিশেষত বাম পাশে শুলে, তখন উঠে বসতে হয়, জানালা খুলতে হয়। আবার খেয়াল করবেন যে হুপিং কপের এই বিশেষ চিত্রটা কিন্তু আসে এদের মধ্যে। কাশির পর মুখ নীল হয়ে যায়, শ্বাস বন্ধ হওয়ার মতো উপক্রম হয়। এই অবস্থায় কার্বোভেজ অতুলনীয়, অতুলনীয়। শ্বাসক্রিয়ার এই সংগ্রাম কার্বোভেজের রোগীর প্রতিটি মুহূর্তের সঙ্গে, সে প্রতিটি শ্বাসের জন্য লড়াই করছে এবং সেই লড়াইয়ের মধ্যেই সে বেঁচে আছে মূলত। আবার দেখেন যে কার্বোভেজের কনস্টিটিউশন কিন্তু হঠাৎ তৈরি হয় না, কিন্তু এর পিছনে কিন্তু একটি ইতিহাস থাকে। দীর্ঘ রোগ ভোগের পর টাইফয়েড, নিউমোনিয়া বা যে কোনো তীব্র রোগ থেকে রোগী সম্পূর্ণ সুস্থ হয়নি, শরীর ফিরে আসেনি পুরোপুরি, দুর্বলতা থেকে গেছে। এই নেভার ওয়েল সিন্স অবস্থাটা হলো কার্বোভেজের সূচনা বিন্দু। ভুল চিকিৎসার পর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, ভুল ওষুধ বা সাপ্রেশনের ফলে শরীরে যে ভাইটাল ফোর্স ক্ষতিগ্রস্ত হয়েছে, রোগের লক্ষণ চাপা দেওয়া হয়েছে, কিন্তু রোগ গভীরে চলে গেছে। অস্ত্রোপচারের পর, বড় অপারেশনের পর শরীর আর আগের অবস্থায় ফেরেনি। রক্তক্ষরণ, অ্যানেস্থেসিয়া বা অপারেশনের ধকল শরীরকে ভেঙে দিয়েছে। বার্ধক্যে, বৃদ্ধ বয়সে যখন শরীর অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, রক্ত সঞ্চালন কমে যায়, পরিপাক দুর্বল হয়ে পড়ে, তখন কার্বোভেজ কনস্টিটিউশন প্রকাশ পায়। এটাই হলো কার্বোভেজের মূল বিষয়। অস্বাস্থ্যকর জীবনযাপন, মদ্যপান, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, বদ্ধ পরিবেশে বসবাস, এই জীবনযাপন ধীরে ধীরে কার্বোভেজের কনস্টিটিউশন তৈরি করে। সকালে উঠতে কষ্ট হয়, রাতে ঘুম হয়নি ভালো, বারবার শ্বাসকষ্ট জেগেছেন, উঠে বসলে মাথা ঘোরায়, পেটে গ্যাস জমে আছে রাত থেকে, সকালে খাবার খেতে বসলেন কিন্তু একটু বেশি না, অল্প অল্প খেতে পারেন, অল্প খেলে যেন পেট ভরে যায়, ঢেকুর আসে,
অস্বস্তি লাগে, চা বা কফি একটু আরাম দেয়, কিন্তু বেশি হলে আবার কষ্ট। দুপুরে শুতে হয়, শোয়া ছাড়া ভালো লাগে না তার, এই কার্বোভেজের রোগীদের। কিন্তু বাম পাশে শুলেই শ্বাসকষ্ট বাড়ে। তাই ডান পাশে বা চিত হয়ে শোনা, মানে চিত হয়ে শোন এই রোগীরা। বিকেলে সন্ধ্যার দিকে অথবা আরো খারাপ অবস্থা হয় লাইকোপোডিয়ামের রোগীদের মতন। গ্যাস বাড়ে, শ্বাসকষ্ট বাড়ে, মাথা ভারী হয়। ফ্যান চালিয়ে দেন, বাতাস পেলে একটু ভালো লাগে, রাতে একা থাকতে ভয় লাগে, আলো নিভে ঘুমাতে পারেন না, স্বপ্নে মৃত মানুষের স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে হাঁপিয়ে উঠে জেগে পড়েন। এভাবে কার্বোভেজ মানুষটি একটি দিন নয়, মানে প্রতিদিন এইভাবে বেঁচে আছেন, কিন্তু বাঁচার আনন্দ তার মধ্যে নেই। কার্বোভেজের কনস্টিটিউশনের মানুষটিকে দেখলে মনে হয় সে হেরে গেছে, কিন্তু আসলে সে হারেনি। সে শুধু ক্লান্ত, অনেক দিন ধরে ক্লান্ত, অনেক রোগ, অনেক লড়াইয়ের পর সে ক্লান্ত হয়ে পড়েছে। হ্যানিম্যান অর্গাননের অ্যাফোরিজম 16 বলছেন যে ভাইটাল ফোর্স যখন বিপথে চলে যায় তখন রোগ হয়, আর সঠিক ওষুধ সেই ভাইটাল ফোর্সকে আবার সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে। আমি আপনাদের এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি এদের কিছু ছবি দেখাই আপনাদের, যে কার্বোভেজের রোগীরা কেমন হয়। দেখেন, নীলাভ ঠোঁট কার্বোভেজ, দেখেন ফ্যাকাশা শরীর কার্বোভেজ, এই যে নীল রঙের আভা ঠোঁটে, খেয়াল করেন কার্বোভেজ। এই যে ঘাম, ঠান্ডা আঠালো ঘাম, হাত দেখেন নীলাভ, রক্ত চলাচল ভালোভাবে সার্কুলেশন হচ্ছে না, যার কারণে হাতটা নীলাভ হয়ে গেছে, কার্বোভেজ। ভেরিকোজ ভেন, কার্বোভেজের রোগীর সিগনেচার ভেরিকোজ ভেন। তারপরে দেখেন টিস্যুতে রক্ত চলাচল বন্ধ হয়ে টিস্যুগুলো মরে যাচ্ছে, কার্বোভেজ। এই যে গ্যাংগ্রিনের কথা বললাম কিছুক্ষণ আগে, দেখেন গ্যাংগ্রিন, কার্বোভেজের গ্যাংগ্রিন। আরেকটা দেখায় গ্যাংগ্রিন। তারপরে দেখেন কার্বোভেজের ঢোলের মতো পেট, গ্যাসে পরিপূর্ণ। এই হলো কার্বোভেজ। তো আমাদের এই রোগী, কার্বোভেজের রোগী আমরা কিভাবে চিনবো? এই কার্বোভেজের রোগীদের আপনারা যদি এই যে শারীরিক লক্ষণগুলো যেগুলো দেখালাম, এই মানুষটি প্রথমে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তার বাহ্যিক যে রঙের পরিবর্তন, ফ্যাকাশে থাকে, নীলাভ থাকে। তারপরে কার্বোভেজের মুখের রং একটি বিশেষ বিবর্তন আছে, যেমন প্রথম পর্যায়ে মুখ ফ্যাকাশে, গোলাপি আভা নেই, উজ্জ্বলতা নেই। তারপরে দেখবেন যে মুখ দেখলে মনে হয় যে রক্ত নেই। এটা ফেরাম পাশের ফ্যাকাশে থেকে কিন্তু আলাদা। ফেরামের হঠাৎ লাল হয়ে যায়, কিন্তু কার্বোভেজ কিন্তু সবসময় ফ্যাকাশে। আবার দ্বিতীয় পর্যায়ে দেখবেন যে মুখ মলিন ও ধূসর, যেন একটা ছায়ের প্রলেপ পড়েছে। এই ধূসর রং মানে শিরার স্থবিরিত রক্তের প্রকাশ। আবার তৃতীয় পর্যায়ে দেখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা, যে মুখ নীলাভ বা বেগুনি আভার মতন হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের। হ্যাঁ, এটা সাইনাসিস। তারপরে শিরার অক্সিজেনহীনতা, কালচে রক্ত চামড়ার নিচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, যেটা ভেরিকোজ ভেনে আমরা দেখতে পাই। এই নীলাভ রং দেখলে কিন্তু কার্বোভেজের কথা কিন্তু মাথায় আসতে হবে। এতক্ষণ আপনাদের যে ছবিগুলো দেখালাম, এগুলোই কিন্তু আপনারা চেম্বারে যদি রোগীর পর্যবেক্ষণ করেন, অবজারভেশন করেন, আপনারা ধরা পড়ে যাবে কার্বোভেজ। আপনাদের চিনতে ভুল হবে না।
এরপরে আমরা যদি কার্বোভেজের ডায়াথিসিসের দিকে তাকাই তাহলে সেখানে দেখি যে কার্বোভেজিটেবলস যে ডায়াথিসিস তা হলো গভীর রোগ প্রবণতার ভিত্তি হলো যে সোরিক, সাইকোটিক এবং অ্যাডভান্স টিউবারকুলার কলাপস স্টেট, এবং দীর্ঘদিন চলতে থাকলে এটা কিন্তু সিফিলিটিক ডিজেনারেশন এর ছাপ দেখা যায় এর মধ্যে। কিন্তু তখন কিন্তু আর ভালো করা যায় না এই ধরনের রোগীদেরকে, মারাত্মক অবস্থা তৈরি করে। অর্থাৎ এটি একক কোনো মায়াজামের ওষুধ নয়, কিন্তু এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এবং বরং বহু স্তরীয় অবক্ষয় এবং জীবন শক্তি হ্রাসের চিত্র কিন্তু আমরা এই ডায়াথিসিসে পাই। শরিক হলে কি হয়? শরিক স্তরে দেখি যে কার্বোভেজের রোগী দুর্বল হজম, অল্পতে ক্লান্তি, গ্যাস, অম্লতা, সার্কুলেশনের দুর্বলতা এবং সাধারণ যে ফাংশনাল উইকনেস নিয়েছে সেটাও কিন্তু তার মধ্যে থাকে। শরীরের প্রতিক্রিয়া কমে যায়, সহজে শক্তি ফিরে আসে না, ডাইজেশন স্লো হয়ে যায়। এটি সেই সেক্ষেত্রে দেখা যায় যে শরীর কাজ করছে না ঠিক মতন, দক্ষতা কমে গেছে। আবার যদি সাইকোটিকের দিকে তাকান সেখানে দেখবেন যে স্টেগনেশন, তারপরে কনজাংশন, ব্লোটিং, ভেনাস স্টেট, তারপরে কলাপস হয়ে যায়, তারপরে ক্রনিক ক্যাথেটার হয়ে যায়, টিস্যুতে ভারী ভাব, জমাট অবস্থা এবং সিস্টেম ধীরে ধীরে বিষক্রিয়া ছবি দেখা যায়। আবার যদি টিউবারকুলার স্টেটে দেখেন সেখানে দেখবেন যে নিঃশেষ হয়ে যাওয়া, ক্রনিক ইলনেস এর পরে যে কলাপস, রিপিটেড ইনফেকশন, এরপরে দুর্বলতা, তারপরে ওজন কমে যাওয়া, লো ভাইটালিটি, পোর অক্সিজেনেশন, রেস্টলেস উইকনেস, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা টিউবারকুলার স্টেটে দেখতে পাই। এবং সবচাইতে যেটা হয় যে রোগ দীর্ঘস্থায়ী এবং গভীর হলে সিফিলিটিক ধ্বংসাত্মক স্তর দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমরা সেটা পাই। সেখানে দেখা যায় যে গ্যাংগ্রিন টেন্ডেন্সি তৈরি হয়, আলসারেশন তৈরি হয়, সেপটিক স্টেট তৈরি হয়, টিস্যু ব্রেকডাউন হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। আমরা যদি এর মায়াজামের দিকে তাকাই সেখানে দেখেন যে এর কেন্দ্রীয় ভিত্তি হলো কিন্তু সোরা থেকে সাইকোসিসের স্থবিরতা পেরিয়ে টিউবারকুলার এক্সাস্টেশন এবং শেষে সিফিলিটিক কলাপসের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এটি এমন একটা ওষুধ যা রোগের শুরু, মাঝপথে স্টাগনেশন এবং শেষ পর্যায়ে অবক্ষয় সব স্তরে দেখা যেতে পারে। তাই কার্বোভেজকে শুধু একক মায়াজামে সীমাবদ্ধ করলে এর পূর্ণ ছবি ধরা যায় না। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সোরিক স্টেট, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিক। সহজ ভাষায় বললে যে কার্বোভেজের মায়াজাম হলো দুর্বল দিয়ে শুরু, জমাট অবস্থায় অগ্রসর এবং নিঃশেষতায় ক্ষয় এবং শেষে পতনের কিনারায় পৌঁছানো। এটাই হলো এর মায়াজামের মূল বৈশিষ্ট্য। আপনারা যদি টেম্পারমেন্টের দিকে তাকান কার্বোভেজের, সেখানে দেখবেন যে তার আগে একটু বলে নিই যে টেম্পারমেন্ট আসলে কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের। টেম্পারমেন্ট হলো একজন মানুষের মৌলিক স্বভাব যা জন্ম থেকে আসে, যা পরিস্থিতি বদলায় না, যা রোগেও থাকে, সুস্থতাও থাকে। হ্যানিম্যান অর্গাননের অ্যাফোরিজম 5-এ বলছেন যে রোগীকে বোঝার জন্য তার মৌলিক স্বভাবের জায়গা দরকার, কারণ একই লক্ষণ ভিন্ন টেম্পারমেন্টে মানুষের ভিন্ন ভিন্ন প্রকাশ পায়। কার্বোভেজের টেম্পারমেন্ট 4টি স্তর বোঝার জন্য আমাদের যে প্রথম স্তরটা রয়েছে সেটা হলো মৌলিক টেম্পারমেন্ট, যেটা হলো প্লেগমেটিক উইথ বার্ন আউট কোর। কার্বোভেজ মূলত প্লেগমেটিক টেম্পারমেন্ট। প্রাচীন চিকিৎসা দর্শনে যে আমাদের 4টি টেম্পারমেন্ট রয়েছে, স্যাঙ্গুইন, ক্লোরিক, তারপরে হলো মেলানকোলিক এবং প্লেগমেটিক। প্লেগমেটিক মানুষরা ধীর, শান্ত, অলস, সহজে উত্তেজিত হয় না, পরিবর্তন পছন্দ করে না। কিন্তু কার্বোভেজের এই প্লেগমেটিক যে টেম্পারমেন্ট আছে সেটা কিন্তু একটি বিশেষ মাত্রা আছে। এটা স্বাভাবিক প্লেগমেটিক নয়, এটা কিন্তু বার্ন আউট প্লেগমেটিক। স্বাভাবিক প্লেগমেটিক মানুষ ধীর, ঠিক আছে, কিন্তু স্থির, এটাও ঠিক আছে, কিন্তু সে শান্ত, তার ভেতরে একটা শক্তি আছে, শুধু সেটা দেখায় না। কার্বোভেজের প্লেগমেটিক যে মানুষ ধীর কারণ তার শক্তি নেই, সে শান্ত কারণ প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা তার মধ্যে নেই, সে অলস কারণ শরীর আর সায় দেয় না। এই পার্থক্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন স্বাভাবিক প্লেগমেটিক মানুষ এবং একজন বার্ন আউট কার্বোভেজ মানুষ বাইরে থেকে একরকম দেখলেও ভেতরে কিন্তু সম্পূর্ণ আলাদা। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে
কার্বোভেজের যে পিকুলিয়ার PQRS যে লক্ষণটা রয়েছে, পিকুলিয়ার, কিউরেট, তারপর রেয়ার, স্ট্রেঞ্জ বা সিঙ্গুলার। আমাদের পিকুলিয়ার লক্ষণের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাই আমরা প্রথমে, ঠান্ডা শরীর, বাতাসের তীব্র চাহিদা, আইস কুল বডি বাট কার্বস ভেনিং, এটা কার্বোভেজের সবচেয়ে বিখ্যাত PQRS লক্ষণ। রোগীর শরীর বরফের মতো ঠান্ডা, হাত পা, নাকের ডগা, কান সব ঠান্ডা। এই অবস্থা স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞানে বলে গরম দিন, কম্বল দিন, উষ্ণ রাখুন। কিন্তু কার্বোভেজের রোগী বলছে বাতাস করো, ফ্যান চালাও, জানালা খোলো। ঠান্ডা শরীরে ঠান্ডা বাতাস চাওয়া এটা প্রকৃতির বিরুদ্ধে, কিন্তু এটাই সত্য, কারণ সে বাতাসের ঠান্ডা চাইছে না, অক্সিজেন চাইছে। এই লক্ষণটি এতটাই নির্ভরযোগ্য যে শুধু এই লক্ষণ, একটি লক্ষণকে দেখে অনেক সময় কার্বোভেজ দেওয়া যায়। কোনো ওষুধের এই বৈপরীত্য নেই। ঠান্ডা শরীর, বাতাস চাওয়া এটা কার্বোভেজের একক পরিচয়পত্র বলতে পারে। আবার দেখেন আরেকটা PQRS এক লক্ষণ, যে ঢেকুর, মানে ঢেকুরে আরাম কিন্তু সম্পূর্ণ নয়। পেটে গ্যাস জমলে স্বাভাবিকভাবে ঢেকুর উঠলে আরাম হওয়ার কথা, এটা খুব স্বাভাবিক। কিন্তু কার্বোভেজের ঢেকুর উঠলে কি হয়? আরাম হয় কিন্তু কিছুক্ষণের জন্য আরাম, তারপর আবার গ্যাস জমে, আবার ঢেকুর উঠে, আবার সাময়িক আরাম। এই চক্র কিন্তু চলতেই থাকে। এই পার্শিয়াল এবং টেম্পোরারি যে রিলিফ ফরমেশন রয়েছে, যে এটা কিন্তু বিশেষ এই কার্বোভেজের রোগীদের ক্ষেত্রে। আবার খেয়াল করেন যে চায়নাতে কিন্তু ঢেকুর উঠলে কোনো আরাম হয় না, সম্পূর্ণ হতাশ করে। আবার লাইকোপোডিয়ামের ঢেকুর উঠলে ভালো আরাম হয়, কিন্তু কার্বোভেজের আংশিক, সাময়িক, এই মাঝামাঝি অবস্থাটা কিন্তু কার্বোভেজের PQRS। আরেকটা PQRS লক্ষণ হচ্ছে কার্বোভেজের খুব গুরুত্বপূর্ণ, ভেতরে জ্বালা, বাইরে বরফ। রোগী বলছে যে পেট জ্বলছে, বুক জ্বলছে, গলা জ্বলছে, কিন্তু আপনি হাত দিয়ে দেখছেন শরীর ঠান্ডা, পেটের চামড়া ঠান্ডা, ভেতরে আগুন, বাইরে বরফ। এই বৈপরীত্য কোনো সাধারণ রোগ হয় না, এটা পেরিফেরাল সার্কুলেশনের চরম ব্যর্থতার ফলে হয়। তাপ ভেতরে আটকে আছে, বাইরে আসতে পারছে না। আপনারা খেয়াল করবেন সিকেলিকরের দিকে, ওই একই লক্ষণ আছে, কিন্তু সিকেলিকর রোগী ঠান্ডা বাতাস, মানে বাতাস ত্বকে চায় সরাসরি, আবার কার্বোভেজের শ্বাসের সাথে বাতাস চায়। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ PQRS লক্ষণ আমরা পাই, যে মৃতপ্রায় কিন্তু বাতাস চাওয়া। রোগী প্রায় মৃত, নাড়ি নেই, শরীর ঠান্ডা, চেতনা প্রায় নেই, কিন্তু এই অবস্থাতেও একটুখানি সাড়া দিচ্ছেন, হাত নাড়াচ্ছেন, বাতাসের ইঙ্গিত করছেন, অথবা ঠোঁট নাড়ছেন, বাতাস চাইছে। এই মুহূর্তে কার্বোভেজ ছাড়া অন্য কিছু ভাবার নেই। এটা এতটাই নির্দিষ্ট যে এই একটি লক্ষণই প্রেসক্রিপশনের জন্য যথেষ্ট। আমাদের কেন সাহেব বলছেন, দ্য পেশেন্ট ওয়ান্টস টু বি ফ্যানেড হার্ড, দ্য হার্ডার দ্য বেটার। এটাই তীব্রতা, অনন্য। আর একটা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কাশিতে মুখ নীল হওয়া। কাশতে কাশতে মুখ লাল হয়, এটাই স্বাভাবিক, কিন্তু কার্বোভেজের কাশতে কাশতে মুখ নীল হয়ে যায়, তারপর কাশি থামলে আস্তে আস্তে স্বাভাবিক হয়। এই নীল হয়ে যাওয়া বলছে যে কাশির সময় শরীরের অক্সিজেন এতটাই কমে যাচ্ছে যে রক্ত নীল হয়ে পড়ছে। ওপিং কফে যে চিত্রটা আমরা পাই, এটা সবচেয়ে তীব্র, কিন্তু যে কোনো কাশিতে কিন্তু হতে পারে এই কার্বোভেজের রোগীদের। আবার দেখেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, মৃতদেহ, মানে মৃতদের দেখার অনুভূতি জেগে থাকতে। ঘুমের মধ্যে মৃত দেখা, এটা অনেক ওষুধে আছে, কিন্তু কার্বোভেজের রোগী জেগে থাকতে মৃত মানুষকে দেখেন বা অনুভব করেন। ঘরে মৃত মায়ের উপস্থিতি অনুভব করেন, পাশে বসে আছেন তার স্ত্রী বা সন্তান বা বাবা, এটা অনুভূতি হয় তার মধ্যে। এটা হ্যালুসিনেশন নয়। রোগী জানেন না, মানে জানেন যে এটা সম্ভব নয়, কিন্তু অনুভূতিটা এতই জীবন্ত যে অস্বীকার করতে পারেন না। এই যে ভিভার্ড প্রেজেন্টেশন অফ দ্য ডেড, মানে ডেড, কার্বোভেজের একটি অদ্ভুত এবং বিরল মানসিক পিকের লক্ষণ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আবার খেয়াল করেন যে উপর হয়ে শুলে কিন্তু আরাম হয়,
পেটে গ্যাস থাকলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পিকিউআরএস লক্ষণ, যে পেটে যে গ্যাস থাকলে সাধারণত উপর হয়ে শুলে অস্বস্তি বাড়ার কথা, তাই না? পেটে চাপ পড়ে, কিন্তু কার্বোভেজ উপর হয়ে শুলে আরাম পায়। এর কারণ উপর হলে পেটে গ্যাস উপরের দিকে যেতে পারে না, চাপে ঢেকুর হয় এবং আরাম হয়। একই সাথে মানে বুকের চাপ কমে শ্বাস একটু ভালো হয়। এই স্লিপিং পজিশনটা এটা কার্বোভেজের পিকিউআরএস লক্ষণ। কারণ গ্যাসের রোগী উপর হয়ে স্বাভাবিক নিয়মে, মানে এটা নিয়মের বিরুদ্ধ। তাই এটা যদি আমরা কোনো রোগীর মধ্যে পাই, আমরা সরাসরি কার্বোভেজ আমরা প্রেসক্রিপশন করতে পারি। আমাদের মেডিসিন যখন আমাদের রোগী লিপি করার পরে কয়েকটা মেডিসিন চলে আসে রোগীকে দেওয়ার জন্য, তখন আমাদের কম্পেয়ার করতে হয়, ডিডি করতে হয় যে আমরা কোন মেডিসিন দিব। কারণ এর কাছাকাছি মেডিসিন তো অনেকগুলো রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, চায়না রয়েছে, তারপরে আপনার হলো আর্সেনিক রয়েছে, ল্যাকিসিস রয়েছে, ফসফরাস রয়েছে, আরো অনেক মেডিসিন রয়েছে। আমি ছোট করে কয়েকটা কথা বলি, পার্থক্য করি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। কার্বোভেজের কার্বোভেজ এবং লাইকোপোডিয়াম এটা কিন্তু দুই ভাই, দুই চরিত্র। মিল কোথায় কোথায়? দুইজনের পেটে গ্যাস, দুর্বলতা, সন্ধ্যায় বৃদ্ধি, ডান দিকের প্রবণতা, এটা দুইজনের মিল আছে। তাহলে পার্থক্য করবো কিভাবে? লাইকোপোডিয়ামের মাথায় লাইকোপোডিয়ামের মাথা কাজ করে, বুদ্ধিমান, কথা বলেন, পরিকল্পনা করেন, এটা শুধু শরীর দুর্বল। কিন্তু কার্বোভেজের মাথায় কাজ করে না, চিন্তা মন্থর, কথা কম। আবার দেখেন লাইকোপোডিয়ামের গ্যাস নিচের পেটে, হাইপোগ্যাস্ট্রিয়াম, আর কার্বোভেজের গ্যাস উপর পেটে, ইপিগ্যাস্ট্রিয়াম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। লাইকোপোডিয়াম উষ্ণ পানি চায়, গরম ভালো লাগে, কার্বোভেজ বাতাস চায়, ফ্যান চায়। আবার দেখেন যে লাইকোপোডিয়াম আত্মবিশ্বাসের অভাব আছে, কিন্তু বাইরে লুকায়, বাইরে সে সিংহ সাজে, বড় কিছু সাজে। আবার কার্বোভেজ উদাসীন, আত্মবিশ্বাসের প্রশ্নই নাই এর ভিতরে। লাইকোপোডিয়াম ডান দিকে বেশি কাজ করে, কার্বোভেজ শিরাতন্ত্রের সর্বোচ্চ কাজ করে। এটাই আমাদের মূল পার্থক্য। আবার খেয়াল করেন যে কার্বোভেজের সঙ্গে চায়নার যে পার্থক্যটা, দুজনাই দুর্বল, কিন্তু পার্থক্যটা কোথায়? মিলটা কোথায়? এদের মিল দেখেন যে দুজনের রক্তক্ষরণের পর দুর্বল হয়ে যায়, দীর্ঘ রোগের পর দুর্বল, পেটে গ্যাস। তাহলে পার্থক্য করবো কিভাবে? চায়নাতে ঢেকুর বা বায়ু নির্গমের কোনো আরাম নেই, বরং হতাশা ব্যক্ত করে রোগীরা। কিন্তু কার্বোভেজের ঢেকুর সাময়িক আরাম হয়, এটাই সবচেয়ে বড় পার্থক্য। চায়নাতে হালকা স্পর্শ অসহ্য কষ্ট, কিন্তু শক্ত চাপে আরাম হয় চায়না রোগীদের। আবার খেয়াল করেন যে কার্বোভেজের যে কোনো চাপই কিন্তু সহ্য হয় না। চায়না রোগী উদার, কথা বলেন, পরিকল্পনা করেন, এমনকি অসুস্থ অবস্থায়। আর কার্বোভেজের উদাসীন, নিঃশব্দ। আবার খেয়াল করেন যে চায়নাতে রাতে ঘাম বেশি, কিন্তু ঘাম গরম হতে পারে, কিন্তু কার্বোভেজের ঘাম সবসময় ঠান্ডা ও আঠালো। আবার আমরা যদি কার্বোভেজের সঙ্গে আর্সেনিকের ডিডি করি, সেখানে দেখেন মিল কোথায়? দুজনের ঠান্ডা শরীর, রাতে বৃদ্ধি, শ্বাসকষ্ট, দুর্বলতা, অস্থিরতা। পার্থক্য কোথায়? আর্সেনিক বিছানার এপাশ ওপাশ করেন, এক জায়গায় থাকতে পারেন না। কার্বোভেজ নিস্তেজ, নড়াচড়া করতে চান না। আর্সেনিক উষ্ণতা চায়, গরম পানীয়, গরম শেক, গরম ঘর। কার্বোভেজ বাতাস চায়, ফ্যানের বাতাস চায়, খোলা বাতাস চায়, জানালা খোলা চায়। আর্সেনিকের ভয় প্রকাশিত হয় তীব্র, মৃত্যুর ভয়, একা থাকতে ভয়, চিৎকার করেন। কিন্তু কার্বোভেজের ভয় হলো অব্যক্ত, নিষ্প্রভ। কিসের ভয় জানেন না, প্রকাশও করেন না। আর্সেনিক সূক্ষ্ম এবং পরিপাটি, সব গোছানো থাকা চাই আর্সেনিকে। আর কার্বোভেজ সব কিছুতেই উদাসীন। আবার দেখেন যে আর্সেনিকের রাত 12টা থেকে রাত 2টা সবচেয়ে খারাপ অবস্থায় আর্সেনিকের রোগীদের, কিন্তু কার্বোভেজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খারাপ। আর্সেনিকের পিপাসা বেশি, ঘন ঘন অল্প অল্প পানি খান। আর কার্বোভেজের পিপাসা কম, মুখ শুষ্ক হলেও পানি খেতে চান না। এই হলো মোটামুটি আমরা কিছু পার্থক্য করলাম। আমরা একটু কার্বোভেজের পার্সোনালিটি দেখবো, যে আমরা তাদের সঙ্গে আমরা মিল করতে পারি। আমি জগৎ বিখ্যাত দুজন মানুষের পার্সোনালিটির সঙ্গে কার্বোভেজকে খুঁজে পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এনাকে চিনেন?
উইনস্টন চার্চিল, উনি একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক, সামরিক কর্মকর্তা, লেখক, যিনি 1940 থেকে 45 সাল পর্যন্ত মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পুনরায় 1951 থেকে 1955 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চার্চিলকে যুক্তরাজ্যের এবং বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন এবং 1953 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 2002 সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী মনোনীত হন। চার্চিলের আমি লাইফ স্টাইল এবং জীবনযাপন আমি পড়েছি, ওনার জীবনযাপন দেখেছি, ওনার প্রোফাইল দেখেছি, যে ওখানে দেখেন যে যৌবন এবং মধ্য বয়সে ছিল একদম বিপরীত, মানে বিপরীত ধর্মী ছিল, একদম এনার্জেটিক, খুবই স্বাস্থ্যবান, খুবই শক্তিশালী, সাহসী। কিন্তু শেষের দিকে 10-15 বছর বেঁচে থাকা 10-15 বছর আগে তখন কিন্তু তার মধ্যে স্ট্রোক, নিউমোনিয়া, শারীরিক দুর্বলতা প্রকাশ পায় এবং তিনি আক্রান্ত হন। তিনি খুব ক্লান্ত থাকতেন, অলস, উদাসীন, স্লাগিশ হয়ে পড়েন। দীর্ঘ সময় চুপ করে বসে বা শুয়ে থাকতেন, কাজে উৎসাহ হারিয়ে ফেলেন, পরিবারের সাথে কম কথা বলতেন, শরীরের সার্কুলেশন খারাপ হয়ে যায় ওনার, শ্বাসকষ্টের মতো অনুভূতি হয় এবং সামগ্রিকভাবে জীবনী শক্তি কমে যাওয়া অবস্থা তার কিন্তু দেখা যায়, যা কোলাপস স্টেট মানে কার্বোভেজের একটা কোলাপস স্টেটের ইঙ্গিত করে। এবং এই যে কার্বোভেজের যে ইনডিফারেন্স, ইয়ার হাঙ্গার, তারপরে বদহজম, যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে এটার সঙ্গে কিন্তু, এবং তার যে জীবনের যে পরিস্থিতি, যে অবস্থাটা তৈরি হয়েছিল, এটা সম্পূর্ণরূপে কার্বোভেজের উপরে, কার্বোভেজের স্টেট সেটা পরিপূর্ণভাবে এর সঙ্গে আমরা মিল খুঁজে পাই। উইনস্টন চার্চিল আমাদের কাছে একটি জ্বলজ্বন্ত উদাহরণ এই কার্বোভেজের, যে কার্বোভেজের রোগীদের জীবনে কি পর্যায়ে আসে। আমরা উইনস্টন চার্চিলকে চর্চা করলে, তার জীবন পড়লে আমরা সেটা বুঝতে পারি। খুব দারুণ ভাবে এর পার্সোনালিটির সঙ্গে মিলে যায় এটা। এটাকে তো আপনারা সবাই চিনেন, চার্লস ডারউইন। এটা তো নতুন ভাবে পরিচয় করানোর প্রয়োজন নাই, বিবর্তনবাদের জনক। আমি ডারউইনের জীবন পড়েছি, ওনার প্রোফাইল পড়েছি, ভালো করে স্টাডি করেছি, খুব মজার জিনিস পেয়েছি ডারউইন স্টাডি করতে লেগে। ডারউইন দীর্ঘদিন প্রায় 40 বছর ক্রনিক ইলনেসে ভুগেছেন। লক্ষণগুলো কি রকম ছিল? এক্সট্রিম ফ্যাটগয়েড, তারপরে ভমিটিং, ব্লোটিং, গ্যাস, পেট ফাঁপা, হেডেক, নার্ভাস এজিটেশন, তারপরে ট্রিমলিং, ডিজিনেস, উইকনেস, এবং অনেক দিন বিছানায় সে সোফায় শুয়ে থাকা, মানে দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকতেন, সোফায় শুয়ে থাকতেন। এই জিনিসগুলো তার জীবনে পেয়েছি আমি। তিনি খুব কম সময় কাজ করতে পারতেন, প্রায় সারাদিনে 24 ঘন্টাতে 4 ঘন্টা কাজ করতেন। সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতেন এবং শরীরের যে অবস্থা তাকে স্লাগিশ করে দিয়েছিল এবং মানে একদম কলাপস করে দিয়েছিল তাকে। শেষ জীবনে মেমোরি লস হয়ে গেছিল এবং আরো দুর্বলতা যোগ হয়েছিল তার মধ্যে। এবং এখানে দেখেন যে আমাদের যে কার্বোভেজের যে ক্রনিক অবস্থা, সেটা কিন্তু এই চার্লস ডারউইনের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই। ওনার পার্সোনালিটির সঙ্গে খুব দারুণ ভাবে মিলে যায়। ক্রনিক ফ্যাটিক, তারপরে ডাইজেস্টিভ প্রবলেম, স্লাগিশনেস, তারপরে এক্সেশন, কার্বোভেজের সাথে খুব দারুণ ভাবে মিলে গেছে এনার যে স্টেটটা আমরা পাই কার্বোভেজের। উনি জীবনে 40 বছর এই কষ্ট ভোগ করেছেন, যেটা হলো কার্বোভেজের স্টেটকে নির্ধারণ করে। কি অদ্ভুত একটা ব্যাপার। আমরা খুব দারুণ ভাবে কার্বোভেজের পার্সোনালিটি আমরা এই দুজন মহামানসের মধ্যে আমরা খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক